যে পরিস্থিতি আছে সামনে ভবিষ্যতেও থাকে, বাচ্চাদের লেখাপড়া করাইতে সমস্যা হয়ে যাবে। আগে তো দিচ্ছি 200 টাকা রুম ভাড়া, আর এখন রুম ভাড়া দেন 3500 টাকা। ব্যাংকের থেকে যে ফ্যাসিলিটিস অন টাইমে এনে তাদের মাল যে আমরা সঠিক সময়ে রপ্তানি করতে পারবো, সে নিশ্চয়তাটা এখন আমরা দিতে পারতেছি না। কিছু সময়ের জন্য অর্থনীতিকে টেনে ধরা, কোনো ফলস চাহিদা না তৈরি হয়, এবং তার থেকে গুরুত্বপূর্ণ হলো আমার যাতে সামষ্টিক স্থিতিশীলতা ফিরে আসে। যখন উচ্চ মূল্যস্ফীতি থাকে তখন লোকেরা ব্যাংকে টাকা রাখার ব্যাপারে আগ্রহ কম থাকে। বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকার কারণে তারা আমদানি করার ক্ষেত্রেও সমস্যা থাকবে। যদি ইম্পোর্ট চেপে রাখি তাহলে কিন্তু বিনিয়োগ বাড়বে না, প্রবৃদ্ধিও হবে না, কর্মসংস্থান হবে না। ধীরে ধীরে মার্কেট ইকোনমি ইজ করবে, সেরকম প্রত্যাশায় আমরা আছি। উচ্চ মূল্যস্ফীতিতে প্রতিনিয়ত কমছে সাধারণ মানুষের আয়। নিয়ন্ত্রিত অর্থনীতিতে বাড়ছে না কর্মসংস্থান। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যয় ব্যবস্থাপনা ও অপ্রয়োজনীয় প্রকল্পে বিনিয়োগ না করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সাথে আছে আমি মশিউর অনেক। আলো টিনের উপরে পড়লে সেইগুলোর তাপ আমাদের গায়ে সম্পূর্ণভাবে লাগে। ক্লাস করতে অনেক অসুবিধা হয়, বৃষ্টির পানি ক্লাসে পড়ে। ক্লাসরুমের যে সুন্দর একটা পরিবেশ থাকা প্রয়োজন, সেই পরিবেশের এখানে অপ্রতুলতা রয়েছে। সর্বোচ্চ মানের বিল্ডিং, সর্বোচ্চ মানের আসবাব হওয়া উচিত। মনে হয় যেন আমরা ঠিক সেই মানে পাচ্ছি না। রূপকল্প 2041-এ বলা হচ্ছে, নির্বাচনী ইশতেহারে বলা হচ্ছে, কিন্তু তার প্রতিফলন আমরা বাজেটের সাথে যখন বরাদ্দ হয় সেটার সাথে আমরা সমন্বয়ের ব্যাপক ঘাটতি দেখি। যে এখন বাজেট শুধু বাড়লে হবে না, আমার তো শিক্ষক বা প্রতিষ্ঠানের যে দক্ষতা, সক্ষমতা, সেটাও বাড়তে হবে। শুধু এটা বিষয়টা আর্থিক নয়, সেটা কিন্তু অর্থটাকে সঠিকভাবে ব্যবহার করার সক্ষমতাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখনও অনেক প্রতিষ্ঠানে জরাজীর্ণ শ্রেণীকক্ষে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষার মান উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই অর্থনীতির হালচাল। নিয়ন্ত্রিত অর্থনীতিতে বাড়েনি কর্মসংস্থান। আমদানি নিয়ন্ত্রণ, ঋণের সুদের হার, ডলারের চড়া দামে 55% কর্মজীবীর জীবনমান উৎপাদন আর রপ্তানির সূচকের মতোই মলিন। তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকমুখী থাকলেও ঘাটতি বাজেট পূরণে আর্থিকভাবে সরকারের ধার থাকবে এবারও। কিন্তু কৃচ্ছ্রতা সাধনের নিয়ন্ত্রণ কৌশল সরকারের রাজস্ব আয় পরিকল্পনায় আরোপ না হলে চলমান অর্থনৈতিক সংকট আরও দীর্ঘমেয়াদী হবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। সেলিয়া সুলতানার প্রতিবেদনে বিস্তারিত। এক পাতা নাপা ছিল আগে 10 টাকা, এখন হয়ে গেছে 25 টাকা। ফ্যামিলির, নিজের, বাচ্চাদের কারো না কারো মেডিকেল পারপাস খরচ লাগে, সেটা বেয়ার করতে পারি না। আয়ের সর্বোচ্চ সন্তুষ্টির পরিমাপক মেলে ভাগশেষে। আমার একটা সঞ্চয় ছিল, ওইটা ভেঙে ফেলতে হয়েছে। 3 বছর আগে 1003 কম থাকলেও দুশ্চিন্তার ঘর ছিল শূন্য। এখন প্রতিদিনের যোগফল ঠিক করতে গেলে কোয়ালিটি কন্ট্রোলার শাকিল আহমেদের জীবনের কোয়ালিটি মেলে না। যে পরিস্থিতি আছে সেভাবে যদি সামনে ভবিষ্যতেও থাকে, শুধু প্রভাব না, মানে বাচ্চাদের লেখাপড়া করাইতে সমস্যা হয়ে যাবে, নিজেদের ভরণ পোষণের সমস্যা হয়ে যাবে, বাড়ি ভাড়া দিতে সমস্যা হয়ে যাবে, সব দিক দিয়ে সমস্যা হয়ে যাবে। বর্তমান যে পরিস্থিতি আছে এভাবে চললে তো টিকা মুশকিল হয়ে যাবে। 3000 টাকা বাড়লেও মূলত গত 3 বছরে ফি বছর মূল্যস্ফীতি বেড়েছে 10% হারে। কবিতা সবেমাত্র 7 মাস হতে চলল। 13,000-এর বেতন একদিকে টানতে অন্যদিকে শীতে তুলে রাখা কাঁথার মতো খেপে যেতে থাকে আয়ের হাত। দুজনের সংসারে তা দিয়েই সন্তুষ্টি খোঁজেন। দেশে দেই 10,000, তারপরে আমার শাশুড়ি আছে, কিস্তি আছে, বাজার সদাই এগুলা করা লাগে, যাতায়াত বিল, সমস্যা, মানে বেতন নিয়ে আরো লাগবে। এই শহরে 6,000 টাকা বেতনের চাকরি করেন নূরজাহান বেগম। 3 বছরে বেতন বেড়েছে 1,000 টাকা। তার সন্তুষ্টির বাজার মূল্য সর্বোচ্চ 6,000 টাকার মধ্যে। এর বাইরে স্বপ্ন। কারেন্ট বিল বেশি না, আগে তো দিচ্ছি 200 টাকা রুম ভাড়া, আর এখন রুম ভাড়া দেন 3500 টাকা। 6, 13, 30 এর বাইরে যদি 50 থেকে 80,000-এর একজনের আয়ের খাত ধরি, সেই চাকরিজীবীদের ধবধবে সফেদ শার্টের নিচে ছেঁড়া স্যান্ডো গেঞ্জির গল্পটা কখনোই উপরে ভেসে ওঠে না। সেটি বুক পকেটের নিচে যত্ন করে চাপিয়ে রাখেন যারা, তার নাম মধ্যবিত্ত। ব্যক্তি ছাড়িয়ে প্রতিষ্ঠান,
আয় ব্যয়ের খাতের ফর্দ আছে এখানেও। এই কারখানায় শ্রমিকের বেতন ৪৫ লাখ টাকা, অর্থাৎ চাকা ঘুরলে শ্রমিকের ভাগ্যের চাকা ঘুরে। কিন্তু উচ্চমূল্যের কাঁচামাল, সুদের হার, নিরবিচ্ছিন্নের নামে বিচ্ছিন্ন জ্বালানির মোটা খরচ সবই যেন বেহিসেবি। আর সেই হিসেবের অনিশ্চয়তায় ক্রয়াদেশও চলে যাচ্ছে ভিন্ন দেশে। আছে মূলধনের যোগানে ব্যাংকের অসামর্থ্যের চাপ। বায়াররা যখন আমাদেরকে বিভিন্ন ইস্যু দিয়ে দেয় যে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করে তাদের মালগুলো আমাদের ডেলিভারি দিতে হবে, তখন আমরা যেই ব্যাংকের থেকে যে ফ্যাসিলিটিস, তারপর আমাদের যে অন্যান্য কাঁচামাল আছে সেগুলো যে আমরা অন টাইমে এনে তাদের মাল যে আমরা সঠিক সময়ে রপ্তানি করতে পারবো, সেই নিশ্চয়তাটা এখন আমরা দিতে পারতেছি না। আলটিমেটলি বায়ারগুলো আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাবে, সেটা ইন্ডিয়া হতে পারে, ভিয়েতনাম হতে পারে। প্রায় ২.৫ বছর ধরে চলছে আমদানি নিয়ন্ত্রণ, তাতে উৎপাদন হয়েছে ব্যাহত। এই মুহূর্তে ৩ মাসের যোগান নেই, প্রতি মাসে ৫ বিলিয়নের মতো আমদানি বিলের চাপ রয়েছে। একটা পরিস্থিতি আসলে মেনে নিতে হয়, তার কারণ হচ্ছে কিছু সময়ের জন্য অর্থনীতিকে টেনে ধরা দরকার, যাতে করে কোনো ফলস চাহিদা না তৈরি হয়, এবং তার থেকে গুরুত্বপূর্ণ হলো আমার যাতে সামষ্টিক স্থিতিশীলতা ফিরে আসে। কিন্তু একই সাথে যদি এই উদ্যোগগুলো নেওয়ার পাশাপাশি অন্যান্য যে উদ্যোগগুলো নেওয়া, বিশেষ করে সরকারের দিক থেকে যে সমস্ত উদ্যোগগুলো দেওয়া, সরকারি ব্যয় ব্যবস্থাপনা, সরকারের ব্যয় কাঠামো নিয়ন্ত্রণ, লিকেজ কমানো, অপ্রয়োজনীয় প্রকল্পের দিকে না বিনিয়োগ করা, এই ধরনের জায়গাগুলোতে যদি প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া হয়, তাহলে দুর্ভাগ্যবশত দেখা যায় যে এর দুর্ভোগটা বেসরকারি খাতের উপরেই আরও প্রলম্বিত হতে থাকে, যেটা অনাকাঙ্ক্ষিত। ২০২৩-২৪ অর্থবছরে এডিপিতে বরাদ্দ বিদেশি ঋণ পাওয়ার কথা ছিল $৯,৮৯১ মিলিয়ন, সেখানে পাওয়া গেছে $৬,২৮৪ মিলিয়ন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ঘাটতি বাজেট পূরণে এবারও ব্যাংকের উপর চাপ পড়বে, বেসরকারি বিনিয়োগে পড়বে টান, তাতে ছোট হবে কর্মসংস্থান ও মানুষের আয়ের উৎসের পরিধি। ব্যাংকের উপরে চাপ অব্যাহত থাকবে। এটার ফলে যেটা দাঁড়াবে যে যেহেতু ব্যাংকের ভিতরে সাধারণভাবে তারল্য সংকট আছে, এবং যেহেতু যখন উচ্চ মূল্যস্ফীতি থাকে তখন লোকেরা ব্যাংকে টাকা রাখার ব্যাপারে আগ্রহ কম থাকে, আমানতের পরিমাণ সেহেতু কম থাকে, সেই সমস্ত ক্ষেত্রে সরকার যদি টাকা নেয় তাহলে স্বাভাবিকভাবে ব্যক্তি খাতের জন্য ঋণ প্রবাহ কম হবে। এবং ব্যক্তি খাতের ঋণ প্রবাহ কম শুধু যে টাকাতে অংশে থাকবে তা না, একই রকমভাবে বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকার কারণে তারা আমদানি করার ক্ষেত্রেও সমস্যা থাকবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রণমূলক অর্থনীতি দীর্ঘমেয়াদে সংকট সৃষ্টি করে। অর্থনীতি নিজের গতিতেই সচল রাখবে প্রবৃদ্ধি। যদি ইম্পোর্ট চেপে রাখি তাহলে কিন্তু বিনিয়োগ বাড়বে না, আর বিনিয়োগ না বাড়লে প্রবৃদ্ধিও হবে না, কর্মসংস্থান হবে না। সুতরাং ধীরে ধীরে এটাকে বলে যে বাজারটা সহজ হয়েও যাবে, একটা মার্কেট ইকোনমি ইজ করবে, ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীল আসবে, সেরকম প্রত্যাশায় আমরা আছি। এটা খুব সহজই হবে না, আমার মনে হয় যে কয়েক মাস সময় তবু লেগে যাবে এই সহজ হতে হতে। অর্থনীতি বিশ্লেষকদের মতে, কর্মসংস্থান হোঁচট খেলে সংকটের শুধুমাত্র সামাজিক নিরাপত্তার অঙ্ক বাড়িয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই নিরাপত্তা দেয়া সম্ভব নয়। এছাড়া প্রবৃদ্ধি বাড়াতে সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত না করা গেলে দেশের অর্থনীতি নিম্নচাপে বিপর্যস্ত হবে। সেলিয়া সুলতানা, এখন গাজীপুর। গত এক দশকে শিক্ষা খাতে অগ্রগতি হলেও অনেক প্রতিষ্ঠানে এখনও জরাজীর্ণ শ্রেণীকক্ষে চলছে পাঠদান কার্যক্রম। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে যে পরিবেশ ও সক্ষমতা দরকার নেই তার অনেক কিছুই। টেকসই, পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণে আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। অন্যদিকে আগামী অর্থবছরে বরাদ্দের পুরো অর্থকে খরচের সক্ষমতা অর্জনের দিকে নজর দেওয়ার কথা বলছেন শিক্ষামন্ত্রী। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। মরিচা ধরে ঘরের টিন নষ্ট, প্রায় নষ্ট দরজা জানালাও। ঘুণে ধরা বেঞ্চ যেন ব্যবহার অনুপযোগী। ভাঙা হোল্ডার যে কত আগের, বৈদ্যুতিক বাল্ব লাগানোর অবস্থায় নেই। মাথার উপরে টিনের চালের কি বেহাল দশা। সূর্যের চোখ রাঙানি যেমন সরাসরি এভাবে এসে শিক্ষার্থীদের মাথায় পড়ে, তেমনি বৃষ্টি এলেই যেন সব ভিজে যাবার উপক্রম। মেঝেতে জমবে পানি।
এমন শ্রেণীকক্ষেই পাঠদান কার্যক্রম পরিচালনা করছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি আলহাজ কসিমউদ্দিন ইনস্টিটিউট। ভাঙা হোয়াইট বোর্ডেই শিক্ষকের কষ্ট করে লেখার চেষ্টা। গত এক দশকে শিক্ষার অবকাঠামো উন্নয়নে গ্রাম এবং শহরের বৈষম্য অনেকটাই কমে আসলেও এখনও প্রত্যন্ত অঞ্চলের অনেক প্রতিষ্ঠানই এমন জরাজীর্ণ। নতুন শিক্ষাক্রমে হাতে কলমে বাস্তবে করে শেখার যে পরিবেশ প্রয়োজন তার অভাব এখানে একেবারেই স্পষ্ট। অবকাঠামো সক্ষমতার অভাবে শ্রেণী কার্যক্রম ব্যাহত হবার কথা বলছেন এখানকার শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের ক্লাস করতে সমস্যা হয়, সূর্যের আলো টিনের উপরে পড়লে সেইগুলোর তাপ আমাদের গায়ে সম্পূর্ণভাবে লাগে। ক্লাসে পর্যাপ্ত লাইট নাই, বৃষ্টির সময় ক্লাস করতে অনেক অসুবিধা হয়, বৃষ্টির পানি ক্লাসে পড়ে। স্কুলে আসতে ভালো লাগে না। আমাদের এইখানে যদি একটা সুন্দর ভবন হয় তাহলে আমাদের আসতে মনে চাইবে, আমাদের পড়ালেখাও ভালো হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে যে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, যে উপকরণের প্রয়োজন, সেই উপকরণ সহ এবং ক্লাসরুমের যে সুন্দর একটা পরিবেশ থাকা প্রয়োজন, সেই পরিবেশের এখানে অপ্রতুলতা রয়েছে। গত দেড় দশকে শুধু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরই 50,500 কোটি টাকা ব্যয়ে 41টি প্রকল্পের মাধ্যমে সারা দেশে প্রায় 22,000 শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ভবন নির্মাণ করেছে। চলতি অর্থ বছরেও 1184 কোটি 21 লাখ টাকা বরাদ্দ দেয়া হয় এই অধিদপ্তরকে। তবে ব্যয়ের তুলনায় কতটা মান রক্ষা হয় অবকাঠামোয়? সম্প্রতি এক কর্মশালায় খোদ শিক্ষা সচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, যে টাকা দিয়ে বিল্ডিং বা অবকাঠামো ফার্নিচার তৈরি করা, এটা কিন্তু সর্বোচ্চ মানের বিল্ডিং, সর্বোচ্চ মানের আসবাব হওয়া উচিত। কিন্তু যখন আমরা সত্যি সত্যি যাই তখন আসলে মনে হয় যেন আমরা ঠিক সেই মানে পাচ্ছি না। তবে এই অভিযোগ পুরোপুরি মানতে নারাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে টেকসই, আধুনিক, পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন শিক্ষা অবকাঠামো নির্মাণ জরুরি। এজন্য এতে বাড়াতে হবে বরাদ্দ। আমাদেরকে ডিজাইন কিভাবে করতে হবে ফার্নিচারের, এবং ভবনগুলি, বিদ্যমান ভবনগুলিকে কিভাবে রূপায়িত করলে পরে নতুন কারিকুলাম বাস্তবায়নের সুবিধা হবে, এবং ভবিষ্যতের যে এই ভবনগুলি তৈরি করব আমরা, সেগুলি কি ডিজাইনের কি মডিফিকেশন লাগবে, সেখান থেকে আমরা সেই সিদ্ধান্তটুকু নিতে পারব। জানা গেছে, চলতি অর্থ বছরের চেয়ে আগামী 2024-25 অর্থ বছরে প্রায় 2,000 কোটি টাকা বাড়িয়ে সম্ভাব্য 3,000 কোটি টাকা বরাদ্দ পাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সব মিলিয়ে এডিপিতে শিক্ষা খাতে কিছুটা বাড়িয়ে এবারের সম্ভাব্য বরাদ্দ 31,528 কোটি 60 লাখ টাকা, যেখানে পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সম্ভাব্য বরাদ্দ প্রায় 1 লাখ কোটি টাকা। দেশে প্রতি বছর টাকার অঙ্কে শিক্ষায় বরাদ্দ বাড়লেও মোট বাজেটের তুলনায় কিংবা জিডিপির হারে বাড়েনি। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই বাংলাদেশের চেয়ে জিডিপির হারে বাজেট বেশি দেয়। এমনকি শিক্ষায় জিডিপির হারে বিশ্বের সবচেয়ে কম বরাদ্দ পাওয়া 10 দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও। শিক্ষাবিদরা বলছেন, এ খাতে মোট বাজেটের 20% এবং জিডিপির হারে অন্তত 6% বরাদ্দ দেওয়ার লক্ষ্য অর্জনে সরকারকে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। সরকার প্রতি বছর বলছে যে শিক্ষা আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। সেটি আপনি বিভিন্ন প্ল্যানে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও ভালোই বলা হয়, রূপকল্প 2041-এ বলা হচ্ছে, নির্বাচনী ইশতেহারে বলা হচ্ছে, কিন্তু তার প্রতিফলন আমরা বাজেটের সাথে যখন বরাদ্দ হয় সেটার সাথে আমরা সমন্বয়ের ব্যাপক ঘাটতি দেখি। যে সরকারের তো একটি রোডম্যাপ থাকতে হবে যে ক্রমান্বয়ে আমি কবে এই আমার যে লক্ষ্য সেখানে পৌঁছতে পারবো, কিন্তু আমরা সেটি দেখছি না। প্রতিবার দেখবেন টাকার অঙ্কে যত সামান্য বাড়লে আপনি পার্সেন্টেজে কমছে। প্রতি বছর শিক্ষা খাতে যা বরাদ্দ হয় তার পুরোটা খরচ করতে পারে না সরকার, বড় একটা অংশ ফেরত চাই। শিক্ষামন্ত্রী বলছেন, বাজেট কেবল বাড়ালে হবে না, পুরো অর্থকে সঠিকভাবে ব্যবহার করার সক্ষমতার দিকে এবার নজর থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের। একটা গদবাধা আলোচনা হয়ে যায় যে অনেক বেশি বাজেট দিয়ে দিলে হয়তো বা শিক্ষা রাতারাতি পরিবর্তন হবে। এখন বাজেট শুধু বাড়লে হবে না, আমার তো শিক্ষক বা প্রতিষ্ঠানের যে দক্ষতা, সক্ষমতা, সেটাও বাড়তে হবে। শুধু এটা বিষয়টা আর্থিক নয়, সেটা কিন্তু অর্থটাকে সঠিকভাবে ব্যবহার করার সক্ষমতাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে যেসব সক্ষমতার অভাব রয়েছে, আগামী বাজেটে সেদিকে নজর দেওয়ার তাগিদ শিক্ষা সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।
যাদের শ্রম ও ঘাম দেশের বড় বাজেটের যোগান দেয়, মূল্যস্ফীতির চাপে প্রায় চিরে চাপটা হওয়ার দশা সেই সমস্ত দিনমজুর ও শ্রমজীবীদের। বাজেটের জটিল হিসাব নিকাশ না বুঝলেও নীরবে নিবৃত্তে অর্থনীতিকে মজবুত করছেন যারা, তাদের দুর্বল রেখে স্বাস্থ্যকর অর্থনীতি অপ্রত্যাশিত। তাই এবারের বাজেটে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ বরাদ্দ রাখার তাগিদ অর্থনীতিবিদদের। উত্তরের জেলা বগুড়া থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন সাইফুল সাগর। মানুষের নিরাপদ আবাস গড়তে গিয়ে পরিবারের আর্থিক নিরাপত্তায় এখনও অমনোযোগী বগুড়ার গণ্ডগ্রামের রাশেদুল ইসলাম মিঠু। বাড়ি বিক্রি করে বড় মেয়ের বিয়ের পর এখন 2 মেয়ের বিয়ে বড় দুশ্চিন্তার কারণ তার। মাসিক 14,000 টাকা আয়ে বৃদ্ধ মা, 3 মেয়ে, স্ত্রী আর নিজের খরচ মেটাতে গিয়ে প্রায় 12,000 টাকাই ঘাটতি থাকে তার। সেই ঘাটতি পূরণে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে 4 এনজিওর ঋণ। পুষ্টিকর খাবার বা ভবিষ্যৎ সঞ্চয়ের মতো আর্থিক নিরাপত্তা মিঠুর মতো শ্রমিকদের কাছে দুঃস্বপ্ন। 2 দিন কাজ হলে আর 2 দিন হয় না, তখন ওই ধার দেনা করে সংসার চালানো লাগে। এইভাবে লোন বেশি হয়ে গেছে, কিস্তি বেশি হয়ে গেছে। পুষ্টিকর খাবার কিনতে গেলে এগুলো তো দামি খাবার, কম দামেও আছে, কিন্তু এগুলো তো শরীরকে কাভারেজ করে না। হাত না চললে যার পেট চলে না, তার জন্য দুর্ঘটনা যে অভিশাপ, সেই দুঃখের গল্প বলছিলেন পরিবহন শ্রমিক ফজলুর রহমান। করতেন প্রথম সারির একটি পত্রিকা পরিবহনের কাজ। পত্রিকা পৌঁছাতে গিয়ে এক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তার 2 পা। কানা করিয়েও সাহায্য মেলেনি কর্মস্থল থেকে। চিকিৎসার জন্য বেচতে হয়েছে 2.5 বিঘা জমি। 4 সন্তান নিয়ে কষ্টকর জীবনযাপন এখন যেন তার নিয়তি। পরিবহন সেক্টরে এইভাবে যে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার অ্যাক্সিডেন্টে কেউ মারা যাচ্ছে, কেউ পঙ্গু হচ্ছে, তাদের তো একটা পরিবার আছে, তারা কি খায় বাঁচবে? আলাদা করে কিছু বরাদ্দ রাখা দরকার আমাদের শ্রমিকদের জন্য। করোনার মতো বৈশ্বিক মহামারীর পর যুদ্ধের দামামা অশান্ত করেছে নিত্যপণ্যের বাজার। সমাজের চোখে যারা সচ্ছল, তারা কি মুক্ত মূল্যস্ফীতির চাপ থেকে? তাই জানতে বাজারে এই শিক্ষকের সঙ্গী এখন টেলিভিশন। খোলাটা যাচ্ছিলাম, খোলাটা দেওয়া যাবে না? 3 সদস্যের পরিবারের জন্য চাল, ডাল, লবণ, তেল সহ অন্য সব পণ্য বাদে সপ্তাহের কাঁচা তরিতরকারি, মাছ আর প্রয়োজনীয় টুকটাক কেনাকাটায় তার খরচ 1,500 টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা, পোশাক, বিদ্যুৎ সহ যাবতীয় সাংসারিক খরচ মেটাতে প্রথম শ্রেণীর এই কর্মকর্তাকেও পা ফেলতে হয় হিসাব করে। তাই আয় ব্যয় বিবেচনায় আসছে বাজেটে সাধারণের জন্য বিশেষ ভাবনার তাগিদ অর্থনীতিবিদদের। সঞ্চয় তেমন তো থাকেই না, অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তোবা কারো কাছে আগাম কিছু নিলাম, সেটা পরবর্তী মাসে আবার মিলাই নিলাম, এভাবেই চলে যাচ্ছে আর কি। একেবারেই দিন এনে দিন খায় বা যাদের জীবনযাত্রার মান যুদ্ধ, করোনা ইত্যাদি কারণে দারুণভাবে যাদের আয় ব্যাহত হয়েছে, আয় কমে গিয়েছে, তাদের প্রকৃত আয়টা বাড়ানোর দিকে যদি একটু সরকার নজর দেয় এই বাজেটে, তাহলে আমার মনে হয় তাদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আর গত বছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত খানা আয় ব্যয় জরিপ 2022-এর প্রতিবেদনে দেখা যায় এক পরিবারের মাসিক গড় আয় 32,500 টাকা, যার বিপরীতে ব্যয় 31,500 টাকা। আর উচ্চ মূল্যস্ফীতির কারণে সংসার চালাতে ঋণের ওপর নির্ভরশীল দেশের প্রায় 37% মানুষ। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। ডলারের মূল্য বৃদ্ধির কারণে বাড়তি খরচে আমদানি করে তুলনামূলক কম দামে জ্বালানি তেল বিক্রি করতে হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে। এতে 500 কোটি টাকার বেশি লোকসানের আশঙ্কা করছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। লোকসান কমাতে নতুন করে তেলের দাম সমন্বয়ের কথাও ভাবছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিস্তারিত আতর নিয়নের প্রতিবেদনে। দেশের চাহিদার বিপরীতে প্রতি মাসে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে মোট 17 থেকে 18 কার্গো জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। প্রতিটি কার্গোতে গড়ে 30,000 টন তেল থাকে। বিপিসির সবশেষ তথ্য অনুযায়ী গত 2022-23 অর্থ বছরে বিদেশ থেকে 4 থেকে 5 ধরনের 52,86,000 টন পরিশোধিত তেল কেনা হয়েছে, যার মূল্য ছিল 51,164 কোটি টাকার বেশি। একই সময় অপরিশোধিত তেল কেনা হয়েছে 15,51,645 টন, যার মূল্য ছিল 10,968 কোটি টাকার বেশি।
চলতি 2023-24 অর্থ বছরে 50 লাখ টন পরিশোধিত ও 13 লাখ টন অপরিশোধিত মিলিয়ে মোট 63 লাখ টন জ্বালানি তেল আমদানি করার কথা রয়েছে। এই হিসাবে প্রতি মাসে গড়ে 5 লাখ টন সরবরাহ করছে বিপিসি। মে মাসের প্রথম 11 দিনে 1,83,664 টন জ্বালানি তেল সরবরাহ করেছে সংস্থাটি। বিপিসি যে তেল আমদানি করে থাকে এর মূল্য পুরোটাই শোধ করতে হয় ডলারে। সবশেষ এপ্রিল মাসে জ্বালানির তেল আমদানি করা হয়েছিল ডলার প্রতি 110 টাকায়। গত 30 এপ্রিলে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 107 টাকা নির্ধারণ করা হয়, আর প্রতি লিটার পেট্রোলের দাম 124 টাকা 50 পয়সা ও অকটেনের দাম 128 টাকা 50 পয়সা নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ডলারের দাম বাড়ার পর আমদানি করা বেশিরভাগ জ্বালানি তেলের মূল্য পরিশোধে বিপিসিকে ডলার প্রতি গুনতে হচ্ছে 117 টাকা। এতে বাড়তি টাকা দিতে হচ্ছে সংস্থাটিকে, আর তেল বিক্রি করা হচ্ছে তুলনামূলক কম দামে। আইএমএফের ঋণের শর্ত অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের পদ্ধতি চালু করেছে সরকার। এ পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের আন্তর্জাতিক বাজার মূল্যের চলমান গড়ের ভিত্তিতে জ্বালানি তেলের আমদানি ব্যয়, সেই সময়ের ডলারের গড় বিনিময় হার, শুল্ক কর, বিপিসির মার্জিন ও লাভ, আনুষঙ্গিক ব্যয় যুক্ত করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এরপরও ডলারের নতুন দামে পুরনো বকেয়া এবং বিল পরিশোধে বিপিসির 500 কোটি টাকার বেশি লোকসান হবে বলে আশঙ্কা করছে সংস্থাটি। গত 20 মে পর্যন্ত বিপিসির বৈদেশিক বকেয়ার পরিমাণ প্রায় 400 মিলিয়ন ডলার। এর বাইরে আরও 2% বাড়তি দিতে হবে। এসব ক্ষেত্রে ব্যয় বাড়বে প্রায় 200 কোটি টাকা। এদিকে লোকসান হলেও সামগ্রিকভাবে বিপিসিকে বড় চাপ নিতে হবে না বলে মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। যেই এলসিগুলা বিপিসি ইতিমধ্যে করে ফেলেছে তার জন্য অতিরিক্ত পেমেন্ট করতে হচ্ছে, তাই না? এইটা আমরা একটা হিসাব করে দেখেছি, এটা এক্স্যাক্টলি বলা যায় না, তবু মানে অ্যারাউন্ড 500 কোটি টাকা মতো এটার আসবে। তবে এটা আমাদের অরির হওয়ার মতো কিছু নাই। বিপিসিকে কিন্তু সরকার একটা মার্জিন দিচ্ছে, সো আমরা লাভেই ছিলাম। যেমন বলতেই পারি গত বছর প্রায় 4000 কোটি টাকা বিপিসি লাভ করেছে। তো এবারে এই যে কম বেশি হয়তো আমাদের 2-1 মাস সময় লাগবে, এইটা কাভার করে যাব আমরা। ডলারের দাম বাড়ায় তেলের দাম নতুন করে সমন্বয়ের কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এদিকে অ্যাডজাস্টমেন্ট করতেছে যে প্রাইসে, যাতে কোনো রকম কারো উপরে না। ওই যে আমি বললাম, একটা হলো লাইফলাইন থেকে বেরিয়ে আসা 3-4 বছরের মধ্যে, আরেকটা হলো এক পারে চলে যাওয়া 3 বছরের মধ্যে। কিন্তু এখন সমস্যা দেখা গেছে ডলারের দাম তো বেড়ে গেল। আমরা তো 110 টাকা দরে করছিলাম ডলার, এখন 117 টাকা করে ফেলছে গভর্নমেন্ট। তো সেখানে একটা সমস্যা আছে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে আবার। এখন পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে আসছে সরকার। এতে প্রতি বছর বাজেটে এ খাতে বড় বরাদ্দ দেয়া হয়ে থাকে। 2023-24 অর্থ বছরে 7,61,885 কোটি টাকার বাজেটে গ্যাস ও বিদ্যুৎ খাতের জন্য বরাদ্দ ছিল 34,819 কোটি টাকা, যা 2022-23 অর্থ বছরের তুলনায় 40% বেশি। আর আসন্ন 2024-25 অর্থ বছরে পরিবহন খাতের পরেই সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হবে এ খাতে। আগামী অর্থ বছরে খাতটিতে 40,751 কোটি 86 লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা রয়েছে, যা মোট বাজেটের 15% বেশি। আতাউর নিয়ন, এখন, ঢাকা। গতকাল বৃষ্টি কিছুটা কমলেও রাত থেকে ফের ভারী বর্ষণের কবলে সিলেট। এতে নগরীর বেশিরভাগ এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে সব কর্মজীবী ও স্কুলগামী শিক্ষার্থীরা। এই মুহূর্তে নগরীর তালতলায় আছেন সহকর্মী রাকিবুল রাফি, তার কাছ থেকে জানবো বিস্তারিত। রাফি, আপনি তো সিলেটে আছেন, তো রাত থেকে কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর নগরীর কতটি ওয়ার্ডে জলাবদ্ধতার ভোগান্তি বেশি দেখছেন? পাশাপাশি জানাবেন যে কর্মজীবী ও স্কুলগামী যে শিক্ষার্থীরা, তাদের ভোগান্তি বা কেমন? আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের অভিজাত এলাকা, যেটা উপশহর তালতলায় আমরা গিয়েছিলাম। সেখানে পানির কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ শুকিয়ে গিয়েছে, এবং সিলেটের বিভিন্ন এলাকায় কিন্তু পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, এবং কিছু কিছু এলাকা আছে যেখানে জলাবদ্ধতা এখনও কাটতে পারেনি। এবং এই মুহূর্তে যে উপশহরের যে ব্লকটিতে দাঁড়িয়ে আছে সেখানেও কিন্তু জলাবদ্ধতা এখনও কিন্তু অব্যাহত রয়েছে। এবং বৃষ্টিপাত যেভাবে শুরু হয়েছে রাত 12টা থেকে কিন্তু বৃষ্টিপাতের একরকম বলাই চলে যে গতকালকের মতোই আবার বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং আমরা আবহাওয়া অফিসের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি, তবে সে ধারণা করা হচ্ছে গতকালকে 226 মিলিমিটার যে বৃষ্টিপাত
বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটা থেকে কিছুটা কম বৃষ্টিপাত হয়েছে। তবে এখন পর্যন্ত যে হিসাব আছে, যেটা সিলেট নগরের মাঝ দিয়ে যে বয়ে যাওয়া সুরমা নদী, বিশেষ করে সুরমা নদী এবং কুশিয়ারা নদীর সেটার বিপদ সীমার উপর দিয়ে কিন্তু এখনো প্রবাহিত হচ্ছে। এবং আরেকটি আপডেট আমরা পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, যে কানাইঘাটের যে পয়েন্টটা আছে সুরমা পয়েন্ট, সেখানেও কিন্তু পানি বৃদ্ধির একটা আশঙ্কা দেখা গিয়েছে। এবং আপনি বলেছিলেন যে দুর্ভোগ বা ভোগান্তি সেটা সিলেটের যে অনেক স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল অনেকটাই কিন্তু এখন বন্ধ দিয়ে দিয়েছে এবং কর্তৃপক্ষ, এবং অনেকেই আছে যে এখন পর্যন্ত স্কুলে যাচ্ছেন বাচ্চা কাচ্চাদের নিয়ে, এবং তারা বেশ ভোগান্তিতেই আছে বলা চলে। কারণ বহুতল ভবন থেকে শুরু করে নিচতলায় অনেকেই কিন্তু যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে নিয়ে বসবাস করেন, এবং কর্মজীবীরা যারা রয়েছেন তারা কিন্তু এই যে যোগাযোগ বিচ্ছিন্নহীনতা এবং এই যে পানির যে জলাবদ্ধতা, সেটাই কিন্তু তারা বেশ ভোগান্তিতেই পড়ে গেছেন। আমরা গতকাল দেখেছিলেন যে অনেকেই কিন্তু, অনেক কর্মজীবী, অনেক যারা স্কুলে যাচ্ছেন বাচ্চা কাচ্চাদের নিয়ে, তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়ে গিয়েছেন। এবং এখানে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এখানে অনেক সময় যোগাযোগ বিচ্ছিন্নতা একটা বিষয় দেখা যায়, যার কারণে অনেকে স্কুলে যেতে পারেন না। এবং আমি আপনাদের আরও জানিয়ে রাখি যে সিসিক কিন্তু বেশ তৎপর রয়েছে এবং সব রকম সুযোগ সুবিধাও কিন্তু তারা দিচ্ছে বলে আমরা পেয়েছি। এবং আশা করা যায় যে যদি বৃষ্টিপাত কমে এবং যে পানির প্রবাহ যেটা আছে সেটা যদি কম থাকে, তাহলে বলাই চলে যে ধীরে ধীরে কিন্তু 2-3 দিনের ভিতরে পানি কমে যাবে এবং জলাবদ্ধতার যে বিষয়টি সেটাও কমে যাবে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। অনেক সিলেট নগরীর তালতলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল রাফি, জানাচ্ছিলেন সেখানকার ভারী বৃষ্টিপাতে নগর জীবনের দুর্ভোগের সর্বশেষ। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। দেশের অর্থনীতির আদি উৎসগুলোর একটি চা শিল্প। স্বাধীনতার 50 বছরে চা বাগানের সংখ্যা ও উৎপাদন বেড়েছে। বৈশ্বিক চা উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 12তম, তবে বাড়েনি সে তুলনায় চায়ের গুণগত মান। ফলে আন্তর্জাতিক বাজার ধরতে না পারায় সংশ্লিষ্টরা দুষছেন একে অপরকে। আর বিপণনে আশানুরূপ ফল না আসার কারণ হিসেবে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। পাহাড় ও সমতলে চায়ের উৎপাদন ও বিপণন নিয়ে সিলেট, পঞ্চগড় ও চট্টগ্রামের সহকর্মীদের প্রতিবেদনে বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ সুরমা উপত্যকায় সারি সারি চা বাগান, সবুজ গ্রীষ্মমণ্ডলীয় বনের মাঝে প্রকৃতির সব স্থিরচিত্র বিভাগের 3 জেলা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের আসল রূপ। ঐতিহ্যগতভাবেই সিলেট একটি চা উৎপাদনকারী অঞ্চল। মূলত এখান থেকেই বাংলাদেশে চায়ের বাণিজ্যিক চাষ শুরু হয়। বর্তমানে বাংলাদেশের প্রায় 76% মানুষের পানীয় পণ্যের চাহিদা মেটাচ্ছে এই চা, আর বৈশ্বিকভাবে চায়ের মোট চাহিদার যোগান দিচ্ছে 3%। বিগত 50 বছরে বাংলাদেশে যেমন চায়ের বাগানের সংখ্যা বেড়েছে, তেমনি উৎপাদনও বেড়েছে কয়েক গুণ। এত সম্ভাবনা থাকার পরেও বর্তমানে স্বস্তিতে নেই এই চা শিল্পটি। আফজাল রশিদ চৌধুরী পারিবারিকভাবেই চায়ের সাথে বেড়ে ওঠা তার। বাপদাদার পর বর্তমানে তিনি সিলেটের শতবর্ষী 3টি বাগানের প্রধান পরিচালক। বর্তমানে চায়ের হালচাল নিয়ে আলাপকালে বলছিলেন, অতীতের সুদিন সবুজ সোনার খাতা থেকে হারিয়েছে বহু আগেই। এখন কেবল বাপদাদার ব্যবসা ধরে রাখতেই হাল ধরে রাখছেন তিনি। চায়ের উৎপাদন অনেকটা বেড়েছে ঠিকই, কিন্তু চায়ের প্রকৃত মূল্য কেউ পাচ্ছে না। ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আমরা বলি, ওইটা প্রায় 225-30 টাকা, কিন্তু চা এভারেজে বিক্রি হইতেছে 170 থেকে 80 টাকা। প্রায় 100 বছর থেকে চা উৎপাদনকারী এই ব্যবসায়ী বলছিলেন, শিল্পটি কৃষি থেকে বাণিজ্যিক রূপান্তরই কাল হয়ে দাঁড়িয়েছে এই খাতে। 4% সুদের জায়গায় এখন আমরা দিতেছি 13.5% সুদ। তো এইভাবে তো চা শিল্প যত দিন যাবে ধ্বংস হয়ে যাবে, এবং শ্রমিকরা এর এফেক্টটা গিয়ে পড়বে শ্রমিকের উপরে, দেশের উপরে, অর্থনীতির উপরে।
বাংলাদেশে 168টি বাণিজ্যিক চা বাগানের মধ্যে 137টির বেশি চা বাগান বৃহত্তর সিলেটে। এসব চা বাগান থেকে দেশের মোট উৎপাদনের 81%ই হয় এ অঞ্চলে। কিন্তু ধীরে ধীরে বিনিয়োগের অভাব আর বাজার অস্থিরতায় তীব্র আর্থিক সংকটের সম্মুখীন দেশের চা শিল্প। শেষ বছরে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হলেও চাহিদার তুলনায় নামমাত্র বলছেন বিশেষজ্ঞরা। যেহেতু গভর্নমেন্ট খুব ভালো সাবসিডাইজ ওয়েতে তাদেরকে হেল্প করছে না বা তারা মানে এটাতে বেশি লাভজনক মনে করছে না করার জন্য তারা কি করছে, এটার প্রতি তারা আগ্রহটা হারাই ফেলছে, তারা অন্য বিজনেসের দিকে চলে যাচ্ছে। সরকারের অর্থ দিতে হবে, সরকার যদি এখানে অর্থ দেয় রিটার্ন বেশি পাবে। এক্ষেত্রে আমাদের কোয়ালিটি প্রোডাক্টটা দিতে হবে এবং ওই আমাদের সায়েন্টিস্টের সংখ্যা বাড়াতে হবে, রিসার্চের ভালো এনভায়রনমেন্ট দিতে হবে। এই কয়েক বছরে উৎপাদন বেড়েছে 23.69 গুণ, আর ভোক্তা পর্যায়ে পণ্যের ব্যবহার বেড়েছে 132.56 গুণ। তবে চায়ের সংকুচিত বাজারকে প্রসারিত করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। দুটি পাতা একটি কুড়ির অঞ্চল সিলেটের চায়ের যখন এই অবস্থা, তখন বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে নতুন স্বপ্ন দেখিয়েছিল সমতলের চা। সেই সমতলের চা এখন কোন অবস্থায় আছে তার আদ্যপন্ত তুলে ধরবেন সহকর্মী মোকাররম হোসেন। 2000 সালে পঞ্চগড়ে চায়ের চাষাবাদের মধ্য দিয়ে শুরু হয় সমতলে চায়ের আবাদ। এরপরে 2007 সালে ঠাকুরগাঁও এবং লালমনিরহাট, 2014 সালে নীলফামারী এবং দিনাজপুরে পর্যন্ত বিস্তৃতি লাভ করে এই চায়ের চাষাবাদ। চা বোর্ডের জরিপ বলছে সমতলে চায়ের চাষযোগ্য জমির পরিমাণ প্রায় 40,000 একরের বেশি। তবে এই জনপদে চায়ের নিম্নমানের অজুহাত দিয়ে চায়ের মূল্য কম দেবার অভিযোগে কমছে চায়ের আবাদ, যার ফলে 2 দশক ধরে এই জনপদে চাষাবাদের এই শখের চায়ে এখন কৃষকের জন্য শোকের মাতম হিসেবে দেখা দিয়েছে। আর চা উৎপাদনকারী কারখানাগুলোতে চলছে চা পাতার খরা। 2 যুগ ধরে চায়ের সঙ্গে যাদের নিবিড় সখ্যতা, তাদের হাতেই চা গাছে এমন নির্মম আঘাত। উপর্যুপরি কোপে কেটে ফেলা হচ্ছে 10 থেকে 15 বছর বয়সী চা গাছ। এমন দৃশ্য এখন পঞ্চগড়ের নিত্যদিনের ঘটনা। হতাশা, লোকসান আর ন্যায্য দর না পাবার আক্ষেপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি চা চাষিরা। আমরা যেটা ছোটখাটো আমরা যেটা কৃষক যারা আমরা কেউ বাগান রাখবো না। এত কিছু খরচ করে আমাদের মনে করেন আর কুলাচ্ছে না। কিন্তু কৃষকদের চা বাগানের ঠিক উল্টো চিত্র বাণিজ্যিক বাগানে। সেখানে নিবিড় পরিচর্যায় শোভা পাচ্ছে সবুজ চা পাতার হাসি। রোদের ঝিলিকে চিকচিক করা একটি কুড়ি ও দুটি পাতা দুলছে সম্ভাবনার বাতাসে। রংপুর বিভাগে 5টি জেলায় 25 একরের বেশি আয়তনের নিবন্ধিত চা বাগান আছে 9টি, আর অনিবন্ধিত এমন বড় আয়তনের চা বাগানের সংখ্যা 21। তবে সমতলে 25 একরের নিচে ক্ষুদ্রায়তন চা বাগানের সংখ্যাও কম নয়। বিভাগে 25 একরের নিচে এমন ক্ষুদ্রায়তন চা বাগানের সংখ্যা 8,335টি, যেগুলোর বেশিরভাগই কৃষক পর্যায়ে। বাৎসরিক একটা প্রোডাকশন লাগবে, সেই প্রোডাকশনটা পাচ্ছে না। এখন চার দাম বাড়াতে, যখন তো মাঠে চাই নাই আমাদের, এখন আমাদের কৃষক কোত্থেকে পাবে? আমরা চা চাষিরা আমরা ন্যায্য দাম না পাওয়াতে আমরা যত্ন নিতে পারছি না, এতে আমাদের বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় ভালোই পাইছি, পরে দেখতেছি যে চায়ের সেন্টিগ্রেড বাড়ে গেল, পরে কিছুটা ভাঙে ফেলছি। এদিকে চা মৌসুমে পালাক্রমে 6 বার চা পাতা সংগ্রহ করার রেওয়াজ থাকলেও গেল কয়েক বছরে পাতা সংগ্রহ কমেছে আশঙ্কাজনক হারে। বাগান থেকে চা পাতা তুলে কারখানায় তৈরি হয় রেডি টি। এই প্রক্রিয়ায় চা উৎপাদন করতে সমতলে কারখানার লাইসেন্স নিয়েছে 48টি প্রতিষ্ঠান। চাষিদের কাছ থেকে সবুজ চা পাতা কিনে চা তৈরি করে সব কারখানার 28টি কেবল পঞ্চগড়েই। সমতলে উৎপাদিত চা নিলামে বিক্রি করেন এসব কারখানার মালিকরা, কিন্তু কারখানার সংশ্লিষ্টরাও দিচ্ছেন লোকসানের আভাস। চাষিরা বলছে যে তারা আসলে চা পাতা উৎপাদন করে তারা মানে লোকসানের ইয়েতে আছেন। আমরাও কিন্তু এক পর্যায়ে কিন্তু একেবারে কোণঠাসা হয়ে পড়েছি, যে আমাদের কিন্তু আসলে আমরা লোকসানের পর্যায়ে আছি। গত বছর সমতলের 28টি চা প্রক্রিয়াজাত কারখানায় চা উৎপাদন হয়েছে 1,79,47,230 কেজি, আর 2022 সালে 5 জেলায় 9,02,74,632 কেজি সবুজ চা পাতা উৎপাদিত হয়েছে। জাতীয় উৎপাদনে অবদান 18.95%। অঞ্চলভিত্তিক চা উৎপাদনে সিলেটের পর এখন রংপুর অঞ্চলেই বেশি চা উৎপন্ন হয়। কিন্তু দাম আর কারখানার কৌশলগত বেড়াজালে ধূসর হচ্ছে কৃষকদের চা চাষের স্বপ্ন। উত্তরে আশার আলো জ্বালানো সমতলের চায়ের যখন এমন অবস্থা, তখন চায়ের বিপণন ব্যবস্থার হালচাল জানব চট্টগ্রামের সহকর্মী হোসেন জিয়াদের কাছে।
2023 সালে দেশে চা পাতা উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ 10 কোটি 29 লাখ কেজি, যা আগের বছরের তুলনায় 91 লাখ কেজি বেশি। কিন্তু বাড়তি এই উৎপাদনই এখন কাল হয়ে দাঁড়িয়েছে চা শিল্পে। চাহিদার তুলনায় বাড়তি উৎপাদন, খরচ বৃদ্ধি, নিলামে উল্টো দর কমে যাওয়া এবং এবছর প্রায় 60 লাখ কেজি চা পাতা অবিকৃত থেকে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে এই শিল্প। শ্রমিক মজুরি, রেশন, ডিজেল ও কয়লার দাম বাড়ায় গত 10 বছরে চা উৎপাদনে খরচ বেড়েছে প্রায় 70%, অর্থাৎ গড়ে বছরে 7% হারে। অথচ নিলামে উল্টো দাম কমেছে। 2021 সালে নিলামের দর ছিল 190 টাকা কেজি, 2022 সালে 196 টাকা, আর 2023 সালে নিলামে গড় মূল্য ছিল মাত্র 171 টাকা, যেখানে প্রতি কেজি চা পাতা উৎপাদনে খরচ হয়েছে 217 টাকা। এবছর প্রায় 465 কোটি টাকা লোকসান গুনেছেন বাগান মালিকরা। বলা যায় রেকর্ড উৎপাদন করেও সবচেয়ে কঠিন সময় পার করছে চা খাত। প্রতি বছর যে প্রোডাকশন বাড়াচ্ছে, এটা উৎপাদন করে কী হবে? তখন তো আমরা উৎসাহ হারিয়ে ফেলবো, মালিকরাও আস্তে আস্তে উৎসাহ হারিয়ে ফেলবে এবং টি ইন্ডাস্ট্রি আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। চা বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে পাশের আসাম প্রদেশে হেক্টর প্রতি চা পাতা উৎপাদন প্রায় 3000 কেজি, অথচ বাংলাদেশে মাত্র 1650 কেজি, যে কারণে কেজি প্রতি উৎপাদন খরচ বেশি পড়ছে। বাগান মালিকদের এই ব্যর্থতার দায় ভোক্তাদের ঘাড়ে চাপাতে নারাজ প্যাকেটিয়ার্সরা। ভোক্তার উপরে চাপাই দেওয়াটা আমার মনে হয় না ইথিক্যাল হবে। আপনি আপনার স্কিল আগে ডেভেলপ করেন, ন্যাশনাল অ্যাভারেজটা বাড়লে প্রোডাক্টিভিটি যখন বাড়বে আপনার প্রোডাকশন কস্ট তখন এমনি কমে আসবে। ভোক্তারা কি আসলেই কম দামে চা পাতা পাচ্ছে বাজারে? খুচরা বাজারে প্রতি কেজি চা পাতা বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়, যা নিলাম মূল্যের প্রায় দ্বিগুণ। গত বছর নিলামে মূল্য কমলেও খুচরা বাজারে ঠিকই বেড়েছে চা পাতার দাম। 2023 সালে দেশে 10 কোটি 29 লাখ কেজি চা পাতা উৎপাদন হলেও নিলামে বিক্রি হয়েছে 9 কোটি 71 লাখ কেজি, অর্থাৎ প্রায় 60 লাখ কেজি চা পাতা থেকে গেছে অবিকৃত, যার বাজার মূল্য প্রায় 350 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন এই বিপুল পরিমাণ চা পাতা রপ্তানি করা হলে দেশে যেমন রপ্তানি আয় বাড়ত, তেমনি লোকসানের পরিমাণও কমত বাগানগুলোতে। আর সেজন্য উদ্যোগ নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয়কে। উদ্যোক্তারা বলছেন রপ্তানি না বাড়লে এই মুহূর্তে চা খাতে লোকসানের ভার আরও বাড়বে, রুগ্ন হবে সম্ভাবনাময়ী এ শিল্প। ক্রপ কমে যদি কোয়ালিটির দিকে নজরদারি করতে পারি, আর না হয় আরেকটা এক্সপোর্ট মার্কেট দেখা লাগবে, যেখানে আমরা এক্সেস চাটা যদি হিউজ কোয়ান্টিটিতে এক্সপোর্ট করা যায়। সংকটের আরেকটি বড় কারণ উৎপাদনের সাথে মিল রেখে রপ্তানি বাজার না বাড়া। 2023 সালে উৎপাদিত চা পাতার মাত্র 1% রপ্তানি করেছে বাংলাদেশ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। খুলনার বাজারগুলোতে সবজির সরবরাহ কমেছে, এতে সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। সবজির সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী এবং নোয়াখালী পৌর বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাসিম শুভ। তবে শুরুতেই চলে যাচ্ছি রামিম চৌধুরীর কাছে। রামিম, খুলনায় সবজির সরবরাহ কমার কারণ কি দেখছেন, আর কোন কোন সবজির দাম বেশি বেড়েছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আসলে খুলনাতে সবজির যে বাজার সেটি গত সপ্তাহে কিন্তু বেশ কম ছিল দাম, আজকে কিন্তু সেই দাম অনেকটাই বেড়েছে বললেই চলে। আজকে প্রায় সব ধরনের সবজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়েছে। বাজারে সরবরাহ কিন্তু অনেকটাই কম। আপনি দেখতেই পাচ্ছেন যে বাজার কিন্তু বলতে গেলে ফাঁকা। আজকে কিন্তু বাজারে সব ধরনের সবজির সরবরাহ কিন্তু অনেকটাই কমে এসেছে। এই যে সময়টা রয়েছে এই সময়টাতে কিন্তু বাজার একদম সবজিতে ভরপুর থাকে, কিন্তু আজকে কিন্তু সরবরাহ একদমই কম, যার ফলে বাজারে ক্রেতা যেমন কম রয়েছে সেরকম কিন্তু
বাজারে সবজির যে পরিমাণ সেটিও কিন্তু অনেকটা কম রয়েছে। আপনি যে উচ্ছেটি দেখছেন, উচ্ছেটি কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে কিন্তু 40 থেকে 45 টাকা। যে উচ্ছে কিন্তু গত কয়েকদিন আগেও 30 থেকে 35 টাকা বিক্রি করা হয়েছে। বেগুন আজকে বিক্রি করা হচ্ছে 35 থেকে 40 টাকার মধ্যে, যেটি কিন্তু 25 টাকা নেমে এসেছিল। এছাড়াও ঢেঁড়স আপনি দেখতে পাচ্ছেন, ঢেঁড়স কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে 25 থেকে 30 টাকা। তো মোটামুটি বললে চলে যে আজকে বাজারে যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটা সবজির দাম কিন্তু অনেকটাই বেশি। তো এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানে সবজির যে সরবরাহ, যে ক্ষেতগুলো থেকে সবজি সরবরাহ করা হয় সেই জায়গাটা থেকে কিন্তু সবজি কম আসছে। তো এখানে কম আসার কারণটা হচ্ছে যে গত কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় রিমাল গিয়েছে এবং সেই রিমালের প্রভাবে কিন্তু যে ক্ষেতগুলো রয়েছে ফসলের, সেই ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সবজি ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু চাষিরা প্রথমে যে সবজিগুলো বাজারে ছিল সেই সবজিগুলো বেশি বেশি করে তুলে ফেলেছেন, যার ফলে কিন্তু এখানে সবজির যে সরবরাহ সেটি গত সপ্তাহে অনেকটা বেশি ছিল এবং এই সপ্তাহে এসে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এই কারণেই সবজির দাম বেড়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। অনেক খুলনায় সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে, আর সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবার চলে যাব নোয়াখালীতে, সেখানে আছেন নাসিম শুভ। শুভ, বাজারে মাছের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর মুরগির দাম কেজিতে কত টাকা কমেছে, কি দেখছেন সরজমিনে? অনেক গত সপ্তাহে কিন্তু ঘূর্ণিঝড় রিমিলি যাওয়ার পরে এর প্রভাব কিন্তু নোয়াখালীর বাজারে পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড় রিমালে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল সহ সারা দেশের ব্যাপক পরিমাণে মাছের ঘের এবং মাছের আড়ত পুকুর এগুলো আসলে জোয়ারের পানিতে নিমজ্জিত হয়, যার কারণে কিন্তু অনেক মাছের ঘের থেকে মাছ চলে যায়। এবং আমি যদি নোয়াখালীর কথাই বলতে চাই, নোয়াখালী উপকূলীয় অঞ্চলে টোটাল মিলিয়ে প্রায় 900টি মাছের ঘের এবং পুকুর যেগুলো তলিয়ে গেছে এবং এসব ঘেরে পরবর্তীতে পানি কমা শুরু করার সাথে সাথে এসব ঘেরে থাকা যে সকল দেশি মাছ ছিল সেগুলো কিন্তু অনেকগুলোই মরে গেছে এবং মরে ভেসে উঠেছে, যার প্রভাব কিন্তু আজকের বাজারে আমি এসে দেখতে পেয়েছি। নোয়াখালীর বাজারে কিন্তু মাছের দাম সবগুলোতেই কেজি প্রতি বেড়েছে প্রায় 30 থেকে 40 টাকা। নোয়াখালীর বাজারে আজ কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলো আকার ভেদে বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা পর্যন্ত। এছাড়া তেলাপিয়া মাছের কথা যদি আমি বলি, সেটি আজ বিক্রি হচ্ছে আকার ভেদে কেজি প্রতি 180 থেকে 200 টাকা। এছাড়া গরিবের যে শেষ ভরসাস্থল পাঙ্গাস, সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 150 থেকে 170-80 টাকা পর্যন্ত কেজি প্রতিতে। তো ব্যবসায়ীরা জানিয়েছেন আসলে বাজারে যে পরিমাণ মাছের প্রয়োজন, অর্থাৎ যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে তার থেকে কিন্তু যোগানের পরিমাণ অনেকটাই কম রয়েছে, যার কারণে কিন্তু মাছের বাজারে মাছের দাম তুলনামূলকভাবে বেড়েছে। এদিকে নোয়াখালীর বাজারে কিন্তু মুরগির দাম তুলনামূলকভাবে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমেছে। আজ নোয়াখালীর বাজারে পোল্ট্রি মুরগি যেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকায়, যেটি গত সপ্তাহেও ছিল প্রায় 200 থেকে 205 টাকা কেজি দরে। এছাড়া আমি যদি লেয়ার এবং যে কক মুরগি সেগুলোর কথা বলতে চাই, সেগুলো আজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকা, যেটি গত সপ্তাহেও ছিল কিন্তু 350 টাকার মতো। তো মুরগি ব্যবসায়ীরা বলছে আসলে আসছে কোরবানি উপলক্ষে যে সকল খামার রয়েছে সেগুলো থেকে যারা মুরগির পাইকার রয়েছেন তারা মুরগি ছেড়ে দিচ্ছেন এবং সেজন্যই কিন্তু মুরগির দাম তুলনামূলকভাবে কেজি প্রতি কমতে শুরু করেছে। তো অনেক এ ছিল, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে আসলে নোয়াখালীর বাজারে সব শেষ। খুলনা ও নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ বাজার পরিস্থিতি। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। তৃতীয় মেয়াদে ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা আজ। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হবে গণনা। লোকসভা নির্বাচনের পাশাপাশি ফল ঘোষণা হবে অন্ধ্রপ্রদেশ ও ওডিশা রাজ্যের বিধানসভা নির্বাচনের। পাশাপাশি উপনির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি পাচ্ছেন 13টি রাজ্যের 26টি বিধানসভা আসনের জনগণ। লোকসভা নির্বাচনের বুথ ফেরত সবকটি জরিপেই এগিয়ে আছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। আভাস মিলছে ওডিশা ও অন্ধ্রপ্রদেশে সরকার গঠনের। তবে কংগ্রেসের দাবি কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিরোধী জোট ইন্ডিয়া। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।